কষ্ট পাচ্ছিস? মেহুল ফ্যাল করে চেয়ে হাসে, বলে, একটুও না। রাবির ভাইয়া জানে সব? হ্যাঁ। কি বলেছেন? বলেছেন ওনার বাচ্চা চাই না, আমি হলেই চলবে। শেষের কথা বলতে গিয়ে আত্মতৃপ্তিতে বুক ভরে উঠে তার। কথাটা শুনে রীতাও ভীষণ খুশি হয়, আশ্বস্ত হয়ে বলে, ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছিস, কখনো ছেড়ে যাস না। মেহুল মাথা নাড়িয়ে বলে, জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওনাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। পরে সে আলতো করে রীতার পেটের উপর হাত রাখে, অক্ষিকোটরে জল জমে তৎক্ষণাৎ। ফিনফিনে স্বরে বলে, তো ছেলের সাথে আমার মেয়ের আর বিয়ে দেওয়া হলো না রে, ওর জন্য তুই অন্য কোথাও বউ দেখিস। কথাটা শেষ করতেই জল যেন ঝাঁপিয়ে পড়ল গালের উপর। মেহুল বাস্তবভঙ্গিতে হাত নাড়িয়ে জল মুছল। মেহুলের এমন হাহাকার দেখে বুক ফেটে কান্না আসছে রীতার। কেন সব পরীক্ষা কেবল মেহুলের মতো ভালো মানুষগুলোকেই দিতে হয়? রীতা মেহুলের গালে হাত রেখে শক্ত গলায় বলল, তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো, নয়তো ছেলের বিয়েই দিব না, একেবারে কনফার্ম। রীতার এমন জেদ দেখানো কথা শুনে মেহুল হেসে ফেলে, মনে মনে ভাবে, তাদের স্বপ্নটা বুঝি স্বপ্নই রয়ে গেল। ঈদের ছুটি কাটিয়ে ঢাকা শহর আবার ব্যস্ত। চারদিকে মানুষের আনাগোনা বেড়েছে। স্কুল, কলেজ, অফিস, আদালত সব আবার শুরু। বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে বিরক্ত ভঙ্গিতে হেঁটে চলেছে। এতদিনের বন্ধের পর প্রথম দিন স্কুলে যেতে ভীষণ কষ্ট হয় যেন। কিন্তু মা বাবা কি আর তাদের সেই কষ্ট বোঝে? রাবিরের অফিসে আজ জরুরি মিটিং, তাই সকাল সকাল বেরিয়েছে সে। নাস্তা অব্দি করেনি। মেহুলের 2 মাস পর সেমিস্টার ফাইনাল। এই তো তার অনার্স শেষের পথে। সারা বছর খুব উত্তেজনা নিয়ে কাটালেও এখন কেন যেন তার আর পরীক্ষা দিতে ইচ্ছে করছে না। সে বই খুলে ঝুঁকে বসে আছে কেবল, এক অক্ষরও পড়া হচ্ছে না। মনে ভারী দুশ্চিন্তা তার। রাবির সবকিছু সহজভাবে মেনে নিলেও তার শাশুড়ি কিছু জানেন না। ভদ্রমহিলা এত সহজে সবকিছু মেনে নেবেন না, এটা সে জানে। এই নিয়ে যত চিন্তা তার, আর তাই এত চিন্তার ভিড়ে তার মস্তিষ্কে পড়ার শব্দযুগল ঠিক প্রবেশ করতে পারছে না। দরজায় 2 বার টোকার শব্দ হয়। তৎক্ষণাৎ কান খাড়া করে মেহুল। উপাস থেকে গম্ভীর গলায় কেউ শুধায়, আসবো মেহুল? শাশুড়ির গলা পেয়ে মেহুল নড়ে চড়ে বসে। বিনয়ের সুরে বলে, আসুন মা। তিনি ভেতরে প্রবেশ করেন। হেসে হেসে বিছানায় বসতে বসতে বলেন, পড়ছিলে? মেহুল মুখে হাসি রেখে মাথা নাড়ায়। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তোমার ফাইনাল যেন কবে? ওই তো মা, আর 2 মাস পর। আচ্ছা আচ্ছা, বেশ পড়ো মনোযোগ দিয়ে। মেহুল আবার মুখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকায়। শাশুড়ি মা বসে বসে এদিক ওদিক চোখ বুলালেন। ছেলের রুমে খুব একটা আশা হয় না তার। মেয়েটা বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে সবকিছু। সব দেখে তিনি গম্ভীর নিঃশ্বাস ফেললেন। মেহুল পেছনে ঘুরে থাকলেও যেন শাশুড়ির হাবভাব টের পাচ্ছে। উনি যে এমনি এমনি রুমে আসেননি সেটা মেহুল ঠিকই আন্দাজ করতে পারছে। আবার নতুন কোনো মর্জি নিয়ে এসেছেন হয়তো। হ্যাঁ তাই। তার শাশুড়ি মা নীরবতা ভাঙলেন, উৎক্ষিপ্ত স্বরে বললেন, একটা কথা বলি মেহুল। মেহুল আবার ঘুরে তাকায়, জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, জি মা, বলুন না। তিনি সুন্দর করে হাসলেন, নরম গলায় বাক্যের তাল সাজিয়ে বললেন, তোমার অনার্সের পরপরই তোমরা বাচ্চা নিয়ে নিও, বেশি লেট হলে আবার সমস্যা। আর আমারও তো বয়স বাড়ছে, কখন কি হয়। যদি একটা নাতি নাতনির মুখ দেখে যেতে পারতাম। পারতাম শব্দটা ভীষণ আফসোসের সুরে বলেই তিনি ক্ষান্ত হলেন। ওইদিকে মেহুলের বুক ধকধক করছে। এই তো এই ভয়টাই পেয়েছিল সে। এইবারই মানুষটাকে সে কিভাবে সবটা বলবে? আর বললেও মানুষটা মানতে পারবেন সবকিছু? ভীষণ রকম নারাজ হবেন তার উপর। দেখা গেল তাকে আর এই বাড়িতে রাখতে চাইলেন না। আবার তাকে নিয়ে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হওয়ারও বিরাট সম্ভাবনা আছে। এত সব মহাচিন্তা উপেক্ষা করে সে তার শাশুড়িকে কিভাবে এত সত্যি কথাটা এখন বলবে? মেহুলের চিন্তিত চোখ মুখ শাশুড়ির দৃষ্টি এড়ায় না। তিনি কপাল কুঁচকে বলল, কি হলো মেহুল, কি ভাবছো? মেহুল ঠোঁট টেনে হাসার চেষ্টা করল, সফলও হলো তাতে। শাশুড়ি মা মৃদু হেসে পুনরায় প্রশ্ন করলেন, তা আমার কথা রাখবে তো? মেহুল পরপর ঢোক গিলে। ভয়ে ঝিমিয়ে যায় শরীর, চোখ মুখ ছেয়ে আসে অন্ধকারে। মাথার ভেতর শব্দের ভান্ডার খুলে বসেছে, কথা সাজাবে, সুন্দর করে গুছিয়ে একটা কথা বলার প্রয়াস, কিন্তু পারল কই? শব্দ তো সব ফুরিয়ে গেছে। আন্তপান্ত খুঁজেও কোনো বাক্য আওড়াতে পারল না। শেষে নিজের উপরই মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তার মধ্যে সে সৎ সাহস নেই, তাই সে মাথা নুয়ে গুমট সুরে বলল, এই নিয়ে আপনার ছেলের সাথে কথা বলবেন মা।
ভদ্রমহিলার দু ভ্রুয়ের মাঝখানে ঠিক 3টে ভাঁজ পড়ল। কথাটা মোটেও পছন্দ হলো না তার। ছেলের সাথে কথা বলবেন মানে কি? তার ছেলেও কি তবে বাচ্চা নিতে চায় না? হ্যাঁ, রাবিরও তো খাবার টেবিলে একদিন এমন একটা কথা বলেছিল, বাচ্চা নিয়ে যেন তিনি কোনো কথা না বলেন এও বলেছিল। তাহলে কি সত্যিই তার ছেলে বাচ্চা নিতে চায় না? কিন্তু কেন? কোন ছেলে বাবা হতে চাইবে না? মুখের উপর বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে শাশুড়ি মা উঠে দাঁড়ালেন। চিন্তিত গলায় বললেন, আচ্ছা তুমি পড়ো, আমি রাবির আসলে ওর সাথেই কথা বলবো। অতঃপর শাশুড়ি মা রুম ছাড়তেই মেহুল যেন হাঁফ ছেড়ে বাঁচে। রাবির দুপুরে ফেরে। বাইরে তখন কটকটে রোদ। রাবির গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়ে বাসা অবধি আসতে আসতে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। গায়ের পাঞ্জাবিটার রুমে এসেই খুলে ফেলে। পরে এদিক ওদিক চোখ বুলিয়ে মেহুলকে খোঁজে। মেহুল রুমে নিয়ে আওয়াজে বুঝতে পারল ওয়াশরুমে। সে উদম গায়ে এসি চালিয়ে বসে। চোখ বুঝে আসতে নিলে দরজার শব্দে খানিক নড়ে ওঠে। মেহুল ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাবিরকে দেখে প্রশ্ন ছুড়ে, কখন এলেন? রাবির নরম সুরে বলে, এই তো এক্ষুনি। মেহুল তারপর চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখে। তোয়ালে নেড়ে পেছনে ফিরতে প্রশস্ত বক্ষের সাথে নাক ঠেকে তার। সে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। রাবিরকে দেখে প্রশ্ন করে, কি হয়েছে? কিছু লাগবে? রাবির আর বিলম্ব না করে মেহুলের কোমর টেনে তাকে খুব কাছে নিয়ে আসে। সদ্য স্নান সারা মেহুলের চোখ মুখ স্নিগ্ধ। রাবির চেয়ে যে তার চোখ নাক ঠোঁট পরক করে। চুল থেকে পড়া টপটপ পানিতে মেহুলের পিঠ ভিজছে। সেদিকে তার লক্ষ্য নেই। সে ব্যস্ত রাবিরের উষ্ণ শ্বাস গুনতে। রাবিরের এই মোহিত দৃষ্টি মেহুলকে বরাবরই অচল করে দেয়। সে জমে যায়। রাবিরের উষ্ণ স্পর্শে প্রতিবারই বুক ধরফর করে তার। শরীরের প্রতিটি অঙ্গ শিরশির করে উঠে যেন। মেহুলের অস্থিরতা টের পেতেই রাবির তার ঠোঁট মেহুলের কানের কাছে এগিয়ে নেয়। অত্যন্ত সন্তর্পণে বলে, আমার না ভীষণ ক্লান্ত লাগছে মেহুল, এই মুহূর্তে একটু এনার্জি না পেলে চলবেই না। মেহুল কেঁপে ওঠে খানিক। ঠোঁট নাড়িয়ে বলে, লেবুর শরবত বানিয়ে নিয়ে আসবো? রাবির অধর বাঁকিয়ে হাসে। মেহুলের দিকে চেয়ে তার ওষ্ঠ জোড়ার উপর বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায়। গলার স্বর খাঁদে নামিয়ে বলে, ও সবে হবে না, এর থেকেও বেশি কিছু লাগবে। খুলে না বললেও মেহুল বুঝতে পারে রাবিরের প্রতিটা মুহূর্তের প্রয়োজন সে এখন জানে, বোঝে। তাকে এখন আর খুলে বলতে হয় না। এর আগেই সে তটস্থ হয়ে থাকে তার প্রয়োজন মেটাতে। ওনাটা গায়ে জড়াতে জড়াতে মেহুল গম্ভীর স্বরে বলল, মা আজকে আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল। রাবির? রাবির শোয়া থেকে উঠে বসে। আয়নায় মেহুলের প্রতিবিম্বের দিকে চেয়ে জিজ্ঞেস করে, তো আপনি কি বললেন? কিছু বলেনি, শুধু বলেছি আপনার সাথে কথা বলার জন্য। আমার মধ্যে কিছু বলার সাহস নেই। কথা বলতে নিলেই গলা জড়িয়ে আসে, কথা খুঁজে পাই না, পেট মোচড় দেয়। তাই প্লিজ আপনি সবকিছু মাকে বলুন। রাবির চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। মাথা তুলে মেহুলকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি সব বলবো। খাওয়া শেষ করে রাবিরের মা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। রাবির আর মেহুলকেও ডাকলেন তার সাথে। তারা ধীর পায়ে এগিয়ে যায়। রাবির একপাশে বসলেও মেহুল ঠায় দাঁড়িয়ে থাকে। রাবির তাকে বসতে বললেও সে বসে না। দুশ্চিন্তায় আত্মার দফা রফা অবস্থা। বসার মতো অবস্থা নেই তার। রাবিরের মা বেশ শান্তভাবে বসে কয়েক পলক শব্দ বিন্যাস করলেন। হঠাৎ ছেলেকে কিছু বলা যাবে না। প্রতিটা শব্দ বুঝিয়ে বলতে হবে, এমন ভাবে বলতে হবে ছেলে যেন কোনো কথা আর ফেলতে না পারে। অথচ তিনি কথা সাজাতে সাজাতেই তার ছেলে বলে ওঠে, মা, তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। তিনি ভ্রু কুঁচকালেন, মুখ কালো করলেন। তিনি কি তবে আন্দাজ করতে পারলেন ছেলে কি বলবে? স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ বলো, কি বলবে? কথা শুরু করার আগে রাবির এক পলক মেহুলকে দেখে। ভয় আর চিন্তায় চিন্তায় মেয়েটা না মূর্ছে যায়। রাবির মাথা নুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। কথাটা আজ বলতেই হবে। তাই আর এত ভনিতা না করে সে সরাসরি বলল, মা, মেহুল কখনো মা হতে পারবে না। এক তিক্ত গম্ভীরতা ছেয়ে আছে পুরো কক্ষ জুড়ে। ক্ষণে ক্ষণে শ্বাস প্রশ্বাসের শব্দ কেবল কর্ণগোচর হচ্ছে। মেহুল ভয়ে জুবু ধুবু হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা মৃদু কাঁপছে তার। শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া ধরতে পারছে না। চোখ পিটপিট করে এসে রাবিরের দিকে মনোযোগ দেয়। রাবির আগের মতোই শান্ত নীরব। মেহুলকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে। কিন্তু বললেই কি আর নিশ্চিন্ত হওয়া যায়? তাও আবার এত বড় একটা ঘটনার পর। বয়স বাড়লেও চোখে মুখে বার্ধক্যের ছাপ নেই। চোখ মুখ এখনো টান টান তার। এ বয়সে এসেও মুখের এমন সুশ্রী ভাবই প্রমাণ দেয় যৌবনে তিনি হৃদয় হরণীয় ছিলেন।
শাড়ির আঁচলটা টেনেই কপালের ঘাম মুছলেন রাবিরের মা। অনেকক্ষণ ধরে কিছু ভাবলেন, গভীর চিন্তা করলেন। তার এই এত বছরের জীবনে এমন বিদঘুটে ধাক্কা কখনো খাননি তিনি। তাই আজ একটু নিজেকে ধাতস্থ করতে বেগ পেতে হচ্ছে। তাও নিজেকে সামলালেন। গুমট মুখে একবার ছেলেকে আর একবার ছেলের বউকে পরখ করলেন। মেহুল ভয়ে ঠকঠক করছে, পাতলা ঠোঁট যুগল তীর করে কাঁপছে তার। কপালের ছোট চুল ঘামে লেপটে আছে। কি হবে এখন? শাশুড়ি মা চাইলেন মেহুলের দিকে, কর্কশ গলায় শুধালেন, বিয়ের আগে এই কথা তুমি জানতে না? মেহুল পরপর চোখের পল্লব ফেলে। একবার রাবিরের পানে চাই, পরে ভয়ে ভয়ে তাকায় শাশুড়ির দিকে। কি উত্তর দেবে? কথা সব গুলিয়ে ফেলেছে, কণ্ঠস্বর বসে গিয়েছে, তাও চেষ্টা চালালো। খুব কষ্টে কম্পিত স্বরে বলল, না মা, আমি কিছুদিন আগে টেস্ট করিয়ে জেনেছি। শাশুড়ি মা নাকের পাটা ফুলিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছেন। রাগ তার তর তরিয়ে ব্রহ্ম তালুতে উঠে নাচছে। তাও ছেলে সামনে উঁচু গলায় কিছু বলতে পারছেন না। তাই দাঁত চিপে রাগ নিবারণের বৃথা চেষ্টা চালিয়ে বলেন, ডাক্তার কি বলেছেন? কি সমস্যা তোমার? মেহুল আইঢাই করছে। ফরফরিয়ে সব বলে দিতে পারলে মন হালকা হতো তার, কিন্তু আপাতত সেই উপায়ও নেই। তাই সে ধীরে সুস্থে সময় নিয়ে বলল, আমার জরায়ুতে সমস্যা। ডক্টর বলেছেন এটা জন্মগত, চিকিৎসা করালেও ভালো হবে না। খুব সাহস করে কথাটা বলে জোরে শ্বাস ফেলল মেহুল। জানে শাশুড়ি মা এখন রেগেই বাড়ি থেকে বেরও করে দিতে পারেন, কিন্তু তাও সত্যটা তো অন্তত বলতে পেরেছে, সেই ঢের। রাগে কটকট করছেন তিনি। এত বড় একটা খবর, আর তিনি বিয়ের আগে কিছুই জানলেন না। ওই বাড়ির লোক কথাটা চেপে গেলেন কি করে? এটা তো অন্যায়, রীতিমতো ঠকানো। তিনি ঠকেছেন, তার ছেলেও ভীষণভাবে ঠকেছেন। তার ছেলেটাকে আজীবন বাবা না হওয়ার আফসোস নিয়েই থাকতে হবে। ওনার অন্তরটা তখন ছেলের দুঃখে হু হু করে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না, এমনটা তিনি হতে দেবেন না। তিনি তাই মাথা তুলে শক্ত গলায় বলল, তুমি না জানলেও তোমার মা নিশ্চয়ই সব জানতেন, আর উনি ইচ্ছে করে আমাদের কিছু বলেনি যাতে এই বিয়েটা না ভাঙে। তোমার মা তো এক প্রকার ঠকিয়েছেন আমাদেরকে ভালো পেয়ে নিজের অসুস্থ মেয়েকে ধরিয়ে দিয়েছেন। এখন তোমার জন্য আমার ছেলেটাকে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। বলো এখন কি করব? মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে গাল বেয়ে গড়িয়েও পড়ে সেটা। ত্রস্ত হাতে সে জল মুছে কোনো রকম সোজা হয়। রাবির তাকিয়ে দেখে, মায়ের দিকে চেয়ে দেখে মা এখনো রাগে হাঁসফাঁস করছেন। রাবির এবার তটস্থ হয়, নড়ে চড়ে বসে, গম্ভীর গলায় বলে, মা, তুমি না জানলেও আমি সবকিছুই জানতাম। তার মা চোখ মুখ কুঁচকে তার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, জানতে মানে কি জানতে তুমি? রাবির স্বাভাবিক স্বরে বলে, এই যে মেহুল কোনোদিনও মা হতে পারবে না, সেটা। বিয়ের আগেই মেহুলের মা আমাকে এই কথাটা জানিয়েছিলেন। বলেছিলেন আমি যেন সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিই। তবে মেহুলকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল, আর আমার কাছে এই বাচ্চা না হওয়ার ব্যাপারটা কোনো বিগ ইস্যু বলে মনে হয়নি। কেউ ইচ্ছে করে এই সমস্যা নিয়ে জন্মায় না, সবকিছুই আল্লাহর দান। তাই এই ব্যাপারগুলো সহজভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। এখানে কারোরই কোনো দোষ নেই, আর মেহুলের তো একদমই না। ছেলের কথায় যেন মা আকাশ থেকে পড়লেন। ছেলে তো তার পুরো বইয়ের আঁচলের নিচে একেবারে ঢুকে পড়েছে। কি সুন্দর, এত বড় একটা খবর সে মেনে নিল। তার ছেলেটাকে এত ভালো হতে কে বলেছে? ভালো মানুষের যে এই দুনিয়াতে কোনো দাম নেই তা কি সে জানে না? তার মুখমণ্ডলে নেমে এলো ঈষৎ কালো ছায়া। এত সহজে এসব কিছু তিনি কি করে মেনে নেবেন? তার মনটা যেন হতাশাগ্রস্ত। কত আশা করেছিলেন একটা নাতি নাতনির মুখ দেখবেন, সব কিতাবে শূন্যই রয়ে গেল। তিনি চট করে বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর কোনো প্রকার সাড়া শব্দ না করেই হনহন করে পা বাড়ালেন নিজের রুমের দিকে। শাশুড়ি মায়ের ব্যস্ত পদতলের দিকে অমোঘ চেয়ে রইল মেহুল। ধ্যান ভাঙল রাবিরের স্পর্শে। সে মেহুলের উজ্জ্বল ফর্সা গালে হাত রেখে নরম সুরে বলল, চিন্তা করবেন না, মাকে আমি বোঝাবো। বাইরে গরম কমেনি। তপ্ত বিকেল, সূর্য মামা এখন পশ্চিমে হেলে পড়াতে ব্যস্ত। এভাবে পড়তে পড়তে ধীরে ধীরে তার তেজ কমবে। একসময় তার বিশাল আকাশ বন্ধুর বিশালতায় হারিয়ে যাবে। তারপর বুক ধরপিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে নিকষ কালো অন্ধকার। হানা দেবে এই ভৌগোলিক অঞ্চলে। লুকিয়ে লুকিয়ে একটা বেনসনের প্যাকেট নিয়ে বারান্দায় দাঁড়াই রিতা। আজকাল যে তার কি হয়েছে কে জানে। একসময় যে জিনিস সে দু চোখেও সহ্য করতে পারত না, এখন তার সেটাই খেতে ইচ্ছে করছে।
এ যেমন এই সিগারেট, যেটার ঘ্রাণে গা গুলিয়ে উঠত তখন বমি বমি পেত, আজ সেটা খাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছে। সে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে সাদরাজের বেনসনের প্যাকেটটা লুকিয়ে লুকিয়ে খুঁজে বের করে। সাদরাজ এখন বাসায় থেকেই অফিস করছে, সাথে ফ্রিল্যান্সিং এর কাজ করছে বিধায় তাকে আর কষ্ট করে অফিসেও যেতে হচ্ছে না। মাস শেষে হাতে এমনিই টাকা চলে আসে। সাদরাজ বাড়িতে আছে বলেই রিতার যত অসুবিধা। খাবার নিয়ে একটুও অনিয়ম সাদরাজ মেনে নিতে চায় না। জোর করে খাওয়াবে সে, বমি করলে করুক, তাও খাওয়াবে। এসবের জ্বালায় যে বেচারার শরীর কতবার বমিতে ভরেছে তার আর হিসেব নেই। তবুও এ ছেলে ক্লান্ত হয় না, এটুকুও বিরক্ত হয় না, উল্টো বরং আরো সুখ পায় যেন। সাদরাজ দেখলে কেলেঙ্কারি হবে, তাই চুপি চুপি বসার ঘরের বড় বারান্দায় এসেছে। এখানে খেলে গন্ধ আর সারা ঘরে ছড়াতে পারবে না, বাইরের খোলা প্রান্তরে মিশে যাবে। রিতা সে ভেবে ভয়ে ভয়ে একটা সিগারেট 2 আঙ্গুল দিয়ে ছিপকে আরেক হাতে আগুন জ্বালায়। পরে সে জ্বলন্ত সিগারেটটা 2 ঠোঁটের মাঝে চেপে ধরে। একটা টান দিয়েই নাকমুখ দিয়ে ধোঁয়া ছেড়ে কাশতে আরম্ভ করে সে। সেই কাশি ভয়ানক, হাসি থামার নামই নেই। বেচারির চোখ মুখ লাল হয়ে উঠেছে মুহূর্তে। তার কাশির শব্দ দ্রুত গিয়ে ঠেকল সাদরাজের কর্ণকুহরে। ঘুম থেকে চট করে উঠে বসল সে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে চেয়েই রিতাকে খুঁজল, না পেয়ে খোলা দরজার দিকে চাইল। বাইরে থেকে খুক খুক শব্দ আসছে। সাদরাজ দ্রুত উঠে পা বাড়ায় সেদিকে। সাদরাজের ভয়ে রিতা ততক্ষণে মুখে ওড়না চেপেছে। শব্দ না হলেও শরীর কাঁপছে তার। জলদি সিগারেটটা বাইরে ছুঁড়ে মারে, হাতে নাড়িয়ে ধোঁয়া আর গন্ধ সরানোর বৃথা চেষ্টা চালায়। সাদরাজ সেই মুহূর্তে পেছনে এসে প্রশ্ন ছুড়ে, কি করছো রিতা? রিতা আটকে ওঠে, ভয়ে ভয়ে সাদরাজের দিকে তাকায়। সাদরাজের ভ্রু কুচকে চেয়ে আছে। হঠাৎই তার কুচকানো ভ্রু আরো দৃঢ় হয়। 2 বার নাক টেনে জিজ্ঞেস করে, সিগারেটের ঘ্রাণ আসছে কোথা থেকে? রিতা ঢোক গিলে। সে যে সিগারেট খেয়েছে সেটা জানলে সাদরাজ কি করবে কে জানে। রেলিং এর উপর বেনসনের প্যাকেটটা দেখে সাদরাজের চক্ষু চড়ক গাছ। এই প্যাকেট এখানে কেন? সে প্যাকেটটা হাতে নিয়ে বিচলিত হয়ে প্রশ্ন ছুড়ল, এটা এখানে কেন রিতা? রিতা ভয় আর অস্বস্তিতে আড়ষ্ট। এখন কি বলবে সে? সত্য বললে আজ এই বাড়িতে কিয়ামত হবে সে জানে। এদিকে মিথ্যা বলার জন্য উপযুক্ত কথা সাজাতে পারছে না। বাক্য বিন্যাসে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়েছে বারবার। পরপর কয়েকবার ঢোক গিলে সাদরাজের মুখও বানি যায় সে। তার মুখ দেখে অবস্থার ঠাহুর করা কঠিন। সাদরাজ এখনো ভ্রু কুচকে চেয়ে আছে। রিতার নীরবতা মনে তীব্র সন্দেহ জাগাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে তখন রিতাকে বলে, কাছে এসো তো। রিতা ভরকে যায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। ভাবতে থাকে হঠাৎ কাছে ডাকছে কেন? চট্টর মেরে বসবে নাকি? না না, এত খারাপ কিছু তো সে করেনি যে চর খাবে। রিতাকে নড়তে না দেখে সাদরাজ নিজেই তাকে হেঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে রিতা হুমড়ি খেয়ে পড়ে তার বক্ষস্থলে। সাদরাজ তখন রিতার মুখের কাছে মুখ নেয়। ছট করেই আবার সরে যায় সে। বড় বড় চোখে চেয়ে অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, তুমি সিগারেট খেয়েছো রিতা? রিতার মুখ চুপসে যায় তৎক্ষণাৎ। কালো ছায়া নেমে আসে চোখে মুখে। এত সাবধান থেকে লাভ কি হলো? সেই তো বাঘের মুখে পড়তে হলো তাকে। ভয় আর অস্বস্তিতে মাথা নুয়ে ফেলে। সাদরাজ তাকে নিয়ে কি ভাববে এখন? খুব খারাপ নিয়ে ভাববে। সে তো আর জানে না প্রেগনেন্সিতে এমন উল্টাপাল্টা জিনিস খেতে ইচ্ছে করে, এটা স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট কথাটায় বোঝানোর সাহস এখন রিতার নেই। রিতার ভীত সন্ত্রস্ত মুখশ্রী দেখে সাদরাজ তার দৃষ্টি শীতল করল। রিতার মুখের সামনে পড়ে থাকা আবদ্ধ এলোমেলো চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে নরম সুরে বলল, আমি জানি এই সময় অনেক কিছুই খেতে ইচ্ছে করে, যেগুলো সুস্থ শরীরে কেউ ছুঁয়েও দেখতে চায় না। তোমার বেলাতেও তাই হয়েছে। তবে এটা তো তোমার আর আমাদের ছোট্ট বাবুটার জন্য ক্ষতিকর, তাই না? কষ্ট হলেও এসব জিনিসের থেকে দূরে থাকতে হবে। খাওয়া তো দূরে থাক, আর ছোঁয়াও যাবে না, মনে থাকবে তো? ফটাফট মাথা দুলাই রিতা। হ্যাঁ, তার মনে থাকবে। একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে সব। এত ভালোবেসে বললে কি আর কিছু বলা যায়? সাদরাজ রিতাকে ছেড়ে বলল, এই প্যাকেটটা আমি ফেলে আসছি, তুমি তার মধ্যে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। সাদরাজের কথা মতো রিতা ভদ্র মেয়ের মতো রুমের দিকে পা বাড়ায়। মনটা আত্মতৃপ্তিতে ভরে ওঠে তার। পেটে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বলে, তুই একজন ভালো বাবা পাবি সোনা, ভীষণ ভালো বাবা। মা আসবো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। রাবির তাই আবার জিজ্ঞেস করল, আসবো মা?
এবারও নিশ্চুপ পরিবেশ। রাবির ব্যাপারটা বুঝতে পারে, তাই আর অনুমতি না নিয়ে সরাসরি ঢুকে পড়ে। গিয়ে দেখে মা বিছানায় চোখ বুজে শুয়ে আছে। মাগরিবের পর মায়ের শোয়ার অভ্যেস নেই, আজ শুয়েছে মানে তার মেজাজ এখনো বিগড়ানো। রাবির ধীরে সুস্থে পা বাড়িয়ে মায়ের পাশে বসে। চোখ বুজা মাকে দেখে বুঝতে পারে তিনি জেগে আছেন। সে মায়ের ডান হাতের উপর নিজের হাতটা রাখে, সতর্ক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা এখনো চোখ বুজা। রাবির জিভ দিয়ে ঠোঁট ভেজায়, নরম স্বরে বলে, মা এখনো রেগে আছো? কার উপর এত রাগ তোমার? আমার না মেহুলে? তুমি কথা বলো। এমন চুপচাপ হয়ে থাকলে সবকিছুর সমাধান হবে কি করে? ওইদিকে মেহুলও তো কষ্ট পাচ্ছেন। ওনার তো এখানে কোনো ভুল নেই মা, উনি নিজেই তো সবকিছুই জানতেন না। আর আমি তোমার বউয়ের সাফাই শুনতে চাই না রাবির, এখান থেকে যাও। মায়ের আশভারী স্বরে থামল রাবির। কিছুক্ষণ কুচকানো মুখে চেয়ে রইল মায়ের দিকে, পরক্ষণে নীরস মুখে বলল, মা, তুমি বুঝতার মানুষ হয়ে এমন করলে কি করে হবে? আর এটা একটা সামান্য ব্যাপার। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আমরা না হয় অন্য কোনো ব্যবস্থা করব, দরকার পড়লে দত্তক নিব, কিন্তু সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এভাবে রেগে থেকো না প্লিজ। রাবিরের মা তখন চট করে উঠে বসলেন। মনে মনে ভীষণ তেতে উঠলেন তিনি। এই এত বড় ব্যাপারটাকে তার ছেলে সামান্য একটা ব্যাপার বলছে কিসের ভিত্তিতে? সব করেছে বউকে খুশি করতে, তার এই কাঠিন্য মনা ছেলেটা এমন বউ পাগল হয়ে গেল। আশ্চর্য! তিনি নিজের কপাল ইচ্ছে মতো চাপড়ালেন মনে মনে। ভাবলেন, কেন একবার বিয়ের আগে ভালোভাবে খোঁজ খবর নিলেন না? আজ তবে আর এই অবস্থায় পড়তে হতো না তাদের। পরক্ষণে আর কোনো উপায়ান্তর না দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নিজেকে ঠান্ডা করে বললেন, তুমি যত সহজে সবকিছু ভাবছো, সবকিছু আদৌ এত সহজ হবে না। 10 লোকে 10 কথা বলবে, এইসব কিছু তোমার বউকেই শুনতে হবে। আর তার জন্য এখন এসব আমাকে আর তোমাকেও মানতেই হবে। কিছু তো আর করার নেই। না, আমার কপালটাই খারাপ। একটা মাত্র ছেলে, তার বংশপ্রদীপ দেখার আর ভাগ্যে হয়ে উঠল না। মায়ের কথায় কিঞ্চিত বিরক্ত হলেও রাবির সেটা প্রকাশ করল না। সে ভীষণ সহজ সাবলীল ভাষায় বলল, মা, 10 লোকের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমার পৃথিবী তোমার আর মেহুলের মধ্যেই সীমাবদ্ধ। ওই 10 লোক নিয়ে তো আর আমি বাঁচবো না, বাঁচবো তোমাদের নিয়ে। তাই আমার কাছে তোমাদের খুশিটাই বেশি ইম্পর্টেন্ট। আর রইল বংশপ্রদীপের কথা, সময় এলে প্রদীপ এমনিতেই জ্বলবে, সেসব নিয়ে তুমি আর দুশ্চিন্তা করো না। আর মেহুলকেও ভুল বুঝো না প্লিজ। এসবের মাঝে ওনার তো কোনো দোষ নেই, উনি নিজেও ভীষণ কষ্ট পাচ্ছেন। মা হতে না পারার কষ্ট একটা নারীর চেয়ে বেশি কেউ বুঝে না। ওনার পাশে এখন আমাদের দাঁড়াতে হবে। তাই প্লিজ অভিমান ছেড়ে মা হয়ে তুমিও ওনার পাশে দাঁড়াও। মা গুমোট হয়ে বসে রইলেন। ছেলের প্রতিটা কথা মস্তিষ্কে তরঙ্গ সৃষ্টি করছে যেন। রাবির তার 2 হাত আগলে নিল, আবেগ ভরা গলায় বলল, মা, তুমি তো এখন আর আমার একার মা নও, মেহুলেরও মা। আজ তোমার নিজের মেয়ে এমন সমস্যায় পড়লে কি করতে তুমি? ছিটকে দূরে সরিয়ে দিতে নাকি ভালোবেসে কাছে টেনে নিতে? প্রশ্ন শুনে থমকায় মা। জবাব দিতে পারে না, সে তো এত নিষ্ঠুর না। সত্যিই তো কেউ তো আর ইচ্ছে করে এমন সমস্যা নিয়ে জন্মায় না, সব তো হয় আল্লাহর ইচ্ছাতে। তাহলে মেহুলের প্রতি এত অভিযোগ করে কি হবে? ওর তো এখানে কোনো দোষ নেই, বরং সে তো নিজেই ভুক্তভোগী। মাকে ভাবতে দেখে রাবির কিছুটা আশ্বস্ত হয়। হয়তো মা বুঝবে, মায়ের উপরে বিশ্বাসটুকু আছে তার। তাই আর সারা শব্দ না করেই রুম থেকে বেরিয়ে যায়। রুমে গিয়ে মেহুলকে বারান্দায় আবিষ্কার করে। রাবির ত্রস্ত পায়ে এগোয় সেদিকে। মেহুলকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে। মেহুল আজ নড়ে না, কাঁপেও না একটু। ক্রমে ক্রমে তপ্ত শ্বাস ফেলে কেবল। রাবির ঘাড় ঘুরিয়ে তার দিকে চেয়ে বলে, এত দুশ্চিন্তা করছেন কেন? সবকিছু ঠিক হয়ে যাবে মেহুল, আমি সব ঠিক করে দেব। মেহুলের এই মুহূর্তে কেন যেন গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদে কেটে সব ভাসিয়ে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু জড়তার বেড়াজালে আটকে সেসব পারছে না। বার কয়েকবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঠোঁট গলা যেন সব শুকিয়ে উঠেছে। রাবির তার নীরবতা দেখে পুনরায় বলল, আমরা না হয় বাচ্চা দত্তক নিব? রাবিরের প্রশ্নে মেহুল ঘুরে তাকায়, বিষণ্ণ সুরে জিজ্ঞেস করে, দত্তক নিলেই কি নারীর জান অনুভব করা যায়? রাবির বিধ্বস্ত চোখে চেয়ে থাকে। এই প্রশ্নের কি জবাব দেবে সে? মেহুলের সামনে হঠাৎ বড্ড অসহায় লাগে নিজেকে। সে কি তার স্ত্রীর জন্য কিছুই করতে পারল না? তাহলে এত ক্ষমতা, এত সম্পদ থেকে কি লাভ, যদি স্ত্রীর এইটুকু ইচ্ছেই পূরণ করতে না পারল?
ভেবে নিজের অজান্তে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। সত্যি সকল ক্ষমতার সম্পদ আল্লাহর সিদ্ধান্তের কাছে বড্ড ফিকে। সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে মুহূর্তেই কেটে যায় 9টা মাস। এখন দেশে কনকনে শীত চলছে। গ্রামের এই সময়টা নিতান্তই মনোমুগ্ধকর। কুয়াশা বেষ্টিত পরিবেশে মন প্রাণ যেন হু হু করে ওঠে। শীতে টনটন করে ওঠে গায়ের চামড়া। কিন্তু শহরে এই দৃশ্য অনেকটাই ভিন্ন। এখানে শীতের দাপট খুব একটা চলে না। ভোর সকালে শীত বাবাজি খুব আয়োজন করে এলেও দুপুর ঘনিয়ে আসতে তার হাওয়া ফুস হয়ে যায়। তবে রাত বাড়ার সাথে সাথে তার তীব্রতা কিন্তু আবার বেশ বোঝা যায়। ছেলেটাকে মোটা কাপড়ের এক সোয়েটার পরিয়ে কাঁথা দিয়ে ভালোভাবে মুড়িয়ে রান্নাঘরে প্রবেশ করে রীতা। গরম গরম 2 কাপ কফি বানাতে হবে। কয়েক পলক যেতে না যেতেই শোনা গেল কান্নার শব্দ। রীতা সতর্ক হয়, গা খাড়া করে শব্দটা শুনে। পরপরই চেঁচিয়ে ডাকে, সাদরাজ বাবু কাঁদছে কেন? উপর থেকে সাদরাজ বড় গলায় বলে, কাঁদবে না। এমন করে কাপড় মুড়িয়ে ছেলেটাকে শ্বাস নেওয়ার উপক্রম রেখেছ? বেচারা গরমে হাঁসফাঁস করছে। বরের কথাটা রীতার কানে যায়নি। তবে যতটুকু শুনেছে সেটুকুতেই আশ্বস্ত হয়ে আবার কফি বানানোতে মনোযোগ দেয়। কফির কাপ দুটোতে ট্রেতে রেখে রুমে ঢুকিয়ে আরেক দফা চেঁচিয়ে ওঠে রীতা, এ কি, আপনি বাবুকে এভাবে শুয়ে রেখেছেন কেন? ঠান্ডা লাগবে তো। কথাটা সম্পূর্ণ করিয়ে হাতের ট্রেটা অযত্নে টি টেবিলের উপর রাখে। ছুটে আসি বিছানার কাছে, একটা কাঁথা দিয়ে বাচ্চাটাকে ঝুড়িয়ে নেয়। সাদরাজ ওর কর্মকাণ্ড দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে 2 দিকে মাথা নাড়ায়। মানে এসবে ভীষণ বিরক্ত সে। ল্যাপটপটা চাপিয়ে সোজা হয়ে বসে। নরম গলায় বলে, সারাজ তখন গরমে কাঁদছিল রীতা। এত কাপড় পরালে বাচ্চাদের অস্বস্তি হয়, আর আমাদের এখানে খুব একটা ঠান্ডা নেই। দেখছো না, কাঁথাটা সরিয়ে দেওয়ায় কত সুন্দর করে খেলছে। মায়ের মন অত শত মানতে নারাজ। শীত পড়ুক না পড়ুক, শীতের ঋতুতে বাচ্চাদের ভারী কাপড় পরাতেই হবে। রীতার নিশ্চল অভিব্যক্তি দেখে সাদরাজ বোঝে রীতার কোনো কিছুই মাথায় ঢোকেনি। তাই সেও আর কথা না বাড়িয়ে কফির কাপটায় চুমুক বসায়। সাদরাজকে 2 পায়ের উপর বালিশ দিয়ে শুয়ে দিয়ে রীতা কফির কাপ হাতে নেয়। পরক্ষণই আবার সাদরাজের দিকে চেয়ে বলে, চলুন না, আজ একটু রাবির ভাইদের বাসায় যাই। সাদরাজ এক পলক চেয়ে বলে, সারাজকে নিয়ে বেরোবে? হ্যাঁ, ওকে দেখলেই তো মেহুল খুশি হয়ে যায়। এখন তো আমার থেকে ওকেই বেশি প্রয়োজন। বলেই বিষণ্ণতায় ঠোঁট টেনে হাসে। একটা বাচ্চার জন্য মেয়েটার দুঃখের শেষ নেই। যতই রাবির ভাইয়া ওকে বোঝাক না কেন, কোনো নারীর মন কি আর মাতৃত্বের ফাঁদবিহীন জীবন মানতে পারে? এই যে তার বাচ্চাটাকে যখন প্রথম মেহুলের কোলে দেওয়া হয়েছিল, সেদিনও খুব কেঁদেছিল। সাদরাজকে বুকে নিয়ে সুখে দুঃখে হৃদয় ক্ষতবিক্ষত হয়ে উঠেছিল তার। সেদিন তার সে কান্না দেখে হৃদয় কেঁদেছিল, খুব খুব করে দোয়া করেছিল তার এই কান্নার অবসান ঘটুক, তার কোল জুড়েও একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসুক। কিন্তু হলো না। বরাবরের মতোই রীতার কোল খালি। মেয়েটা এখন আর আগের মতো কাঁদে না, হাসে যে তেমনও না। ওই যে চলছে জীবনের মতো। তবে সবকিছুর মাঝেও একটু ভালো আছে, শুধুমাত্র রাবির ভাইয়ার জন্য। বড্ড ভাগ্য করেই মানুষটাকে সে পেয়েছে। ভাবনার পর্ব শেষ করেই বুক ফুলিয়ে শ্বাস নেয় রীতা। সাদরাজকে উদ্দেশ্য করে বলে, চলুন এখনই যাই, বিকেলে তো ভাইয়াও বাসায় থাকে। ঠিক আছে, তৈরি হয়ে নাও। সন্ধ্যের আজান হবে কিছুক্ষণের মধ্যে। বাইরে আবছা আলো, কুয়াশায় যেন বেশি ঘোলাটে লাগছে চারদিক। ছাদের কার্নিশ দাঁড়িয়ে একজোড়া স্বচ্ছ চোখের নীরের দৃষ্টি বাইরের নিস্তব্ধ রাস্তাটার উপর। এ সময় এদিকে একদমই মানুষ থাকে না। কেমন যেন চারদিক নীরব নিস্তব্ধ হয়ে ওঠে। এই নীরবতা দেখেও মিহুল শান্তি পায়। আজকাল কোলাহল বেশি সমীচীন ভাবে এড়িয়ে চলে সে। মানুষের হাঁকটা খুব একটা পছন্দ না, তাই তো প্রতিদিন ছাদে একান্তে সময় কাটায়। নিজেকে বোঝায় এটাই তার জীবন, এভাবেই চলবে সবকিছু। মাঝে মাঝে মন বোঝে, আবার মাঝে মাঝে মন বড্ড বেশি অশান্ত হয়ে পড়ে। জিজ্ঞেস করে কেন তার সাথে এমন হলো। গেটের সামনে সাদা ফকফকা গাড়িটাকে থামতে দেখে চমকিয়ে ওঠে মেহুলের উজ্জ্বল ফর্সা মুখশ্রী। নিমিষেই মিশে গেল সব হতাশা। এক ছুটে নিচে নামলো সে, দৌড়ে গেল গেটের সামনে। ততক্ষণে সাদরাজ আর রীতা গাড়ি থেকে নেমে পড়েছে। মেহু ছুটে গিয়ে আগে ছোট্ট সারাজকে কোলে তুলে নিল। তারপর সাদরাজের দিকে চেয়ে হেসে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? এই যে আমার খুশি আমার কোলে। এখন আর ভালো না থেকে উপায় আছে? আসুন ভেতরে আসুন। বলে সারাজকে বুকে জড়িয়ে হাঁটা ধরল মেহুল। পেছন থেকে রীতা ঠোঁট উল্টে বলল, আজকাল কেউ তো ভুলেই গেছে তার যে একজন বেস্ট ফ্রেন্ড আছে।
তাকে তো সে পাত্তাই দিচ্ছে না। রিতার কথা শুনে মেহুল ঘুরে তাকায়, ঠোঁট ছড়িয়ে হেসে বলে, পাত্তা পাওয়ার মানুষ এসে পড়েছে, তাই এখন থেকে তোকে আর আমি চিনি না। ঠোঁট বাঁকিয়ে আবার সামনে তাকায় মেহুল। পেছন থেকে রিতা হেসে ফেলে, বলে, দেখা যাবে, প্রয়োজন পড়লে কাকে ডাকিস। সাদরাচ আর রাবিরকে নাস্তা দিয়ে মেহুল বাবু আর রিতাকে নিয়ে উপরে তার রুমে যায়। মেহুল আসার পর থেকে সারাজকে আর কোল থেকে নামায়নি, আর বাচ্চাটা মেহুলের কোলে খুব আরাম করে ঘুমাচ্ছে। এমনিতেই তো তার ঘুম পাতলা, অথচ আজ তার চোখই খুলছে না যেন। রিতা বলল, ঘুমাচ্ছে যখন বিছানায় শুয়ে দে। মেহুল নরম সুরে বাচ্চাটার মুখের দিকে চেয়ে বলল, থাক না আমার কোলে। মেহুল আর কিছু বলল না জবাবে। সে মেহুলের মন বোঝে। তারা কথা তুলতেই মেহুলের শাশুড়ি মা রুমে এলেন। রিতার দিকে চেয়ে হেসে হেসে বললেন, বাচ্চার মা দেখি শুকিয়ে গিয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না? করি আন্টি, ওই যে রাত জাগতে হয়, সকালেও বাবুর জন্য ঠিক মতো ঘুমাতে পারি না, তাই শরীরের ওপর দিয়ে একটু বেশি ঢকল যাচ্ছে। শাশুড়ি মা এগিয়ে গিয়ে মেহুলের কাছে দাঁড়ালেন। সারাজকে মনোযোগ দিয়ে দেখে বললেন, মাশাআল্লাহ, বেটা তো বড় হয়ে গিয়েছে, পুরো বাপের মতো হয়েছে কিন্তু দেখতে। তার কথার জবাবেই রিতা প্রসন্ন হাসে। পরে তিনি এক পলক মেহুলের দিকে তাকান। মেহুল বাচ্চাটা কেমন যত্নে বুকের সাথে মিশিয়ে রেখেছে, যেন বাচ্চাটা তার। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কিছু বলতে গিয়েও বললেন না, শুধু রিতাকে বলে গেলেন, রাতের খাবার খেয়ে যেও। কথার প্রসঙ্গে মেহুল বলল, আমার মেয়ে নেই তো কি হয়েছে, তোর ছেলের জন্য মেয়ে কিন্তু আমিই খুঁজে বের করব। কথাটা বলে স্বতঃস্ফূর্ত ভাবে হাসে সে। রিতাও তখন হেসে বলে, অবশ্যই, আফটার অল তুই তোর মা। মেহুল বিস্ময়ে চেয়ে বলে, মা আমি। রিতা হেসে মাথা নাড়ায়, বলে, হ্যাঁ, আমি সারাজের আম্মু আর তুই সারাজের মা। সারাজ তোকে মা বলেই ডাকবে। মেহুলের চোখ চকচক করে, খুশি নাকি আক্ষেপ বোঝা যায় না। ঠোঁট চেপে সারাজের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো চুমু খায় তার কপালে। রিতার দিকে চেয়ে বলে, তুই এত ভালো কেন দোস্ত, এত ভালোবাসিস কেন আমায়? আমার যে এখন বেশি ভালোবাসা পেতেও ভয় করে, যদি হারিয়ে যায়। রিতা নাক মুখ কুচকাল, রাশভারী গলায় বলল, এসব আজগুবি কথা বন্ধ কর, আসল কথায় আয়। শোন, আমাদের এই ছোট্ট সারাজের দুটো মা, একটা আমি আর একটা তুই। এই বাচ্চাটা আমাদের দুজনের, ওর ওপর আমাদের দুজনের সমান অধিকার থাকবে। তাই তুই কখনো ওকে বান্ধবীর বাচ্চা ভাববি না, ভাববি ও তোর নিজের বাচ্চা, বুঝেছিস? মেহুল আর জবাব দেবে কি, তার আগেই কোটর উপচিয়ে জল বেরিয়ে আসে। কেঁপে ওঠে শরীর। বাচ্চাটাকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে হৃদয়। এই ছোট্ট জীবনে না পাওয়ার হিসেব খুব বেশি না হলেও পাওয়ার হিসেব অফুরন্ত। এই যে এত ভালোবাসা, এত সুখ, এ সবকিছু তার পাওনার খাতায় থাকবে সে ভাবেও নি। অথচ একটা ছোট্ট দুঃখে এত দিন হতাশায় অন্ধ হয়ে যাচ্ছিল যেন। ভাগ্যে সেই মুহূর্তটা এসেছে, নয়তো এই গল্পের শেষটা সুন্দর কি করে হতো। গ্রীষ্মের এক উত্তপ্ত সকাল, চারদিক খা খা করছে রোদে, বাইরে তাকানোই যেন মুশকিল। আর যারা বাইরে প্রতিদিনকার কাজে ব্যস্ত, তাদের তো মনে হচ্ছে তাপদাহ বুঝে তাদের খড়খড়ে পিঠের উপর ঠাঁটিয়ে ছপড় বসিয়ে যাচ্ছে। এ আর যেন সহ্য করা যাচ্ছে না। ঘেমে নিয়ে এসে পাঞ্জাবিটা খুলে রাখলো রাবির। উফ, মাথা ধরেছে তার। রীতিমতো চোখে অন্ধকার নেমেছে যেন। সে গলা উঁচিয়ে মেহুলকে ডাকল, মেহুল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবেন? নিচ থেকে আওয়াজ এলো, আসছি। রাবির চুপচাপ বিছানায় শরীর মিলল। মেহুল গুটি গুটি পায়ে এগিয়ে এসে বলল, আপনার শরবত। রাবির উঠে বসে, শরবতের গ্লাসটা হাতে নিয়ে অমায়িক হেসে বলল, এটা কখনো ভুলবেন না, তাই না? মেহুল মৃদু মন্দ হেসে বলল, না। বসুন। ইশারায় রাবিরের পাশে বসতে বলল। মেহুল বসে না, বলে, এখন বসা যাবে না, রান্নার কাজ বাকি, একটু পরেই রিতারা চলে আসবে। মেহুল ব্যস্ততা দেখিয়ে চলে যেতে নিলে রাবির তার ওড়না টেনে ধরে। ভ্রু কুচকে ফিরে মেহুল অধৈর্য গলায় বলল, আর কি চাই? রাবির তার নিচের ঠোঁট কামড়ে হাসতেই মেহুল বুঝে। এক ছটকায় ওড়নাটা ছাড়িয়ে নিয়ে বলে, আমার অনেক কাজ, একদম জ্বালাতে আসবেন না। বলে তাড়াহুড়ো করেই বেরিয়ে যায় সে। তার যাওয়ার পানি চেয়ে পুনরায় হেসে বিছানায় গা এলিয়ে দেয় রাবির। দুপুরে রোদের ঝাঁঝ আরো বাড়ে।
রান্নাঘরে মেহুল যেন আর টিকতে পারছে না। তাও সে শটান দাঁড়িয়ে সব রেঁধে যাচ্ছে, কাউকে হাত লাগাতে দিচ্ছে না। এই একটা দিন সে সবকিছু উপেক্ষা করে রান্নায় মনোযোগ দেয়। যদিও যার জন্য এত আয়োজন, সে আদৌ এত সব খেতে পারে না। এখন অল্প স্বল্প খাওয়া শিখলেও ওই ডাল ভাত চটকিয়ে খাওয়াতে হয় তাকে, না হলে গলা দিয়ে নামে না যে। তাও প্রতি বছর মেহুল বেশ আয়োজন করে সবকিছু করে। নিজের হাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়টা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বাড়ি শুদ্ধ সবার জন্য একা রাঁধে, আর এই সব কিছুতেই মেহুল ভীষণ তৃপ্তি পায়। ওড়না দিয়ে হাত মুছতে মুছতে মেহুল রুমে প্রবেশ করে। আর আবির তখন আছোয়া বসে ল্যাপটপে কিছু করছিল। মেহুল এসে তাগাদা দিয়ে বলল, একবার সাতরাজ ভাইয়াকে কল দিয়ে দেখুন না, ওনারা কোথায় আছেন। রাবি ল্যাপটপের উপরে দৃষ্টি বরাদ্দ রেখে বলল, মাত্র কথা হয়েছে, বলেছে রওনা দিয়েছে। মেহুল বড় বড় চোখে যেয়ে বলল, সে কি, আমার তো এখনো কিছুই করা হয়নি, আর 1 ঘন্টার মধ্যে কিভাবে সব করব। রাবি ল্যাপটপ চাপিয়ে তার দিকে ঘুরে তাকালো, বলে, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মেহুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মনে মনে হিসেব কষল কোন কোন কাজে বাকি তার। পরে রাবিরের দিকে চেয়ে বলল, আপাতত আপনি ড্রয়িং রুমটা ডেকোরেশনের ব্যবস্থা করুন, আমি বাকি কাজ করে নিতে পারবো। লাল রঙের জামদানিটা গায়ে জড়াতেই নিজেকে যেন নতুন বউ রূপে আবিষ্কার করল মেহুল। মনে পড়ল বিয়ের কথা। একটা লাল টুকটুকে বউ সেজেছিল। কি নিদারুণ লজ্জা আর ভয় ছিল চোখে মুখে। তবে জেদ আর বিষণ্ণতাও ছিল বরাবর। কিন্তু সময়ের পরিবর্তনে রাবিরের একচ্ছত্র ভালোবাসায় সমস্ত রাগ জেদ ক্ষোভ মিলিয়ে যায়, তৈরি হয় নতুন সম্পর্ক। তারপর জীবন চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায়। অন্তরালে হাতিয়ে দেখে, হে কি, ভেতরে তো শূন্যতা চেয়ে আছে। আজও সেই শূন্যতা পূরণ হয়নি। মেহুল ভ্রু কুচকে ফেলল, নিজেকে নিজেই ধমক বলল, কে বলেছে পূরণ হয়নি? এই যে তার ছোট্ট সারাজ সব শূন্যতা পূরণ করে দিয়েছে। আর কোনো কিছুর আক্ষেপ নেই তার। শাড়ির আঁচলটা পেছনে ঠেলতেই পিঠে কারোর উষ্ণ স্পর্শ পায়। আয়নায় দিকে ফিরে তাকায়। রাবির খুব যত্ন করে একটা পিন দিয়ে আঁচলটা আটকে দেয়। চোখ সরিয়ে আয়নায় তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় সে। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, এখনো কেন আপনাকে দেখলে আমার হৃদস্পন্দন থমকে যায় মেহুল? এই একটা মানুষের উপর আর আমি কতবার প্রেমে পড়বো বলুন তো? লজ্জায় গালে লাল আভা ফুটে মেহুলের। 6 বছরের বৈবাহিক জীবন তাদের, অথচ মেহুলের লজ্জা পাওয়া দেখলে মনে হয় সে যেন সদ্য বিবাহিত একটা ছোট্ট কিশোরী, যার প্রতিটা শিরায় শিরায় প্রেমের পীড়া টকবক করছে। লজ্জায় রাঙা মেহুলকে দেখে ঠোঁট ছুড়িয়ে হাসে রাবির। পুনরায় একই স্বরে বলে, এখনো এত লজ্জা ভাঙার আর কোনো উপায় তো বাকি রাখিনি, তাও এত লজ্জা কোথা থেকে আসে? বেশ আফসোসের সুরে বলে রাবির। মেহুলের তো তাতে আরো লজ্জা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে লোকটার লজ্জা সরম সব লোপ পাচ্ছে। হঠাৎ কেমন সব বেসরম কথা বলে বসেন। মেহুল কিছু বোঝাতে আসলে উল্টো সেই কথার মাত্রা আরো বাড়িয়ে দেয়। তাই মেহুলও এখন ধৈর্য হারিয়ে পিঠ ছেড়ে দিয়েছে। মেহুলের ধ্যান ভাঙে রাবিরের অথর স্পর্শে। তার ঘাড়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রাবির সরে আসে। চোখে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, ওই যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, ওরা চলে এসেছে বোধ হয়। রাবির রুম থেকে বেরিয়ে যায়। মেহুল কোন রকমে চুল বেঁধে তার পেছনে হাঁটা ধরে। গাড়ির দরজাটা খুলে একটা 5 বছরের ছেলে ছুটে এসে মেহুলের কোমর জড়িয়ে ধরে। খিলখিলিয়ে বলে ওঠে, কেমন আছো মা? আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো? ছেলেটা মাথা তুলে তাকায়, দুহাত দুদিকে মেলে দিয়ে বলে, আমি এতগুলো ভালো আছি। মেহুল তার গাল টেনে দিয়ে বলে, এসে বলে, তাই? ছেলেটা মাথা ঝাঁকিয়ে বলে, দাদু কোথায়? ওপরে তোমার জন্য অপেক্ষা করছেন। ছেলেটা এক দৌড়ে ভেতরে চলে যায়। সে যাওয়ার পর রীতা এসে তার পাশে দাঁড়ায়। এসে বলে, কাল থেকে পাগল হয়ে যাচ্ছিস আম্মু, কবে মার কাছে যাব এই বলে বলে, আর এখন এসে দেখ কেমন চোটপাট শুরু করেছে। মেহুল হেসে বলে, থাক, ও এমন করে বলেই তো আমরা আনন্দে থাকতে পারছি। দুপুরের খাওয়া শেষ করে মেহুল বসলো সারাজকে খাওয়াতে। নিজ হাতে ভাত মেখে খুব ছোট একটা লোকমা তুলে সে সারাজের মুখের সামনে ধরে। সারাজ তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে অভিমানের সুরে বলে, আমি আগে
কেক কাটবো মা। রীতা পাশে বসেই দই খেতে খেতে বলল, ওই হয়েছে, কেকের কথা শোনার পর থেকে খাওয়া দাওয়া সব উঠে গিয়েছে তার। মেহুল এক হাতে সারাজকে আগলে নেয়, আদুরে গলায় বলে, কেক কাটবো তো আমরা সবাই মিলে কেক কাটবো, তবে এখন না, সন্ধ্যায়। ছেলেটা তার দিকে চেয়ে মন খারাপ করে বলল, কেন এখন কাটলে কি হবে? দুপুরবেলায় তো কেউ কেক কাটে না বাবা, সন্ধ্যার পর সবাই বার্থডে পালন করে। তোমার জন্য কিন্তু আমরা অনেকগুলো গিফট এনেছি, তোমার কি গিফটগুলো চাই? ছেলেটার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে, মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চাই। মেহুল হেসে বলে, তাহলে আগে তোমাকে এই ভাতগুলো শেষ করতে হবে, তারপর তুমি তোমার সমস্ত গিফট পেয়ে যাবে। ছেলেটা মাথা হেলিয়ে বলে, আচ্ছা। সন্ধ্যায় কেক কাটা শেষ করে সারাজ তার গিফটগুলোতে মনোযোগ দিল। অনেক গিফট পেয়েছে সে। তার আম্মু আব্বু তাকে অনেক রকমের খেলনা কিনে দিয়েছে, আর তার মা বাবা তাকে একটা ছোট্ট সাইকেল গিফট করেছে। এই গিফট পেয়ে তো বেচারা খুশিতে আত্মহারা। তাছাড়া তার দাদু তাকে বেশ সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে দিয়েছেন। সাদরাজ বড় কেকের পিসটা রেখে দেয়। পিছন থেকে রীতা দেখে বলে, কি ব্যাপার, খাবেন না? সাদরাজ চেয়ে বলল, না, ইচ্ছে করছে না। রীতা মুচকি হেসে এগিয়ে আসে, কেকটা তুলে নিজের ঠোঁটের অংশে ঘষে দেয়। সাদরাজ তার কাজ দেখে ভ্রু কুচকায়। ব্যাপারটা ঠাহর করার চেষ্টা চালাচ্ছে। কেকটার ঠোঁটে মুখে লাগিয়ে লাজুক হাসে এসে পিটপিট করে এদিক ওদিক চেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এবার খাবেন? সাদরাজ বড় বড় চোখে তাকায়। মেয়েটা লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? ছেলেটা যে বড় হচ্ছে, অথচ এই নিয়ে বাচ্চাই রয়ে গিয়েছে। সাদরাজ দুদিকে মাথা নাড়িয়ে নিজেকে ধাতস্থ করে। রীতার দিকে 2 কদম এগিয়ে তার ঠোঁটের বাঁশটা আঙ্গুল দিয়ে ঘষে লঘু স্বরে বলে, আমার ছেলে বাচ্চাটা বড় হলেও বউ বাচ্চাটা আর বড় হলো না। রীতা তখন অত শত না ভেবে চট করে তার মুখ এগিয়ে কেকের অংশটা সাদরাজের গাল ঘষে লাগিয়ে দিল। সাদরাজ পিছিয়ে যায়, গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, অসভ্য মেয়ে। সারাজ এবার কিছুদিন মেহুলদের সাথে থাকবে, তারপর আবার যাবে তার আব্বু আম্মুর বাড়িতে। এভাবেই সে থাকে, কিছুদিন মা বাবার কাছে, কিছুদিন আম্মু আব্বুর কাছে। আর এই নিয়ে তার কোনো অসুবিধে নেই। আবার রীতা বা সাদরাজেরও কোনো অভিযোগ নেই। মেহুল এ নিয়ে ভালো আছে, সুখে আছে। জীবন নিয়ে আর কোনো আক্ষেপ বা আফসোস নেই তার। তাদের ছোট্ট সারাজ তাদের জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছে, আর এখন জীবন এটাতেই খুশি। সব পাওয়া না পাওয়ার মাঝেও গল্পের শেষটা ভীষণ সুন্দর, অন্তত মেহুল এখন তাই ভাবে। হুট করে গরমের ঠান্ডা লেগেছে সারাজের। বাচ্চা ছেলেটার বিহাল দশা, তাকে নিয়ে চিন্তা অস্থির তার প্রিয়জনেরা। 2 দিন অপেক্ষা করেও ঠান্ডার কোনো অবস্থান না দেখে হসপিটালে ছুটল সবাই। রীতা সাদরাজের সাথে মেহুল আর রাবিরও আছে। মেহুল আর রীতা সারাজকে নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। ছোট্ট সারাজের চোখ মুখ লাল হয়ে আছে, কেমন যেন নিতিয়ে পড়েছে বাচ্চাটা। এই নিয়ে 2 মায়ের চিন্তার শেষ নেই। ডাক্তার ভালোভাবে সারাজকে দেখে বললেন, গরমের ঠান্ডা, গায়ের ঘাম শুকিয়ে এই ঠান্ডার উৎপত্তি। ছেলেটাকে কিছুদিন রেস্টে রাখতে হবে, আর তার সাথে নিয়মাফিক ওষুধগুলো খাওয়াতে হবে। ডাক্তার দেখিয়ে তারা কেবিন থেকে বেরিয়ে আসে। সাদরাজ আর রাবির তখন বাইরেই ছিল, তাদের অপেক্ষায়। রীতা আর মেহুল তাদের কাছে গিয়ে সাদরাজের ব্যাপারে কথা বলছিল। সারাজ এদিক ওদিক তাকিয়ে দেখছে। এই জায়গাটা নতুন তার কাছে, এই পরিবেশটা অন্যরকম ঠেকলো তার। সবার মাঝে এসে দাঁড়িয়েছিল, হুট করে কি ভেবে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। কথার মাঝে ব্যাপারটা কেউ খেয়াল করে না। অনেকটা এগিয়ে বাচ্চা ছেলেটা থমকে দাঁড়ায়, পর্দা সরিয়ে ছোট্ট মুখটা এগিয়ে উকি দেয়। কি দেখে যেন সে সেদিকেই যেয়ে থাকে। মেহুল আচমকা তার পাশে সারাজকে না দেখে অস্থির হয়ে ওঠে। পরে ভালো মতো সামনে তাকাতেই দেখে বাচ্চাটা কার কেবিনে যেন উকি দিচ্ছে। ওকে পেছন দিয়ে দেখে মেহুল হেসে ফেলে। রীতার কাঁধে ছাকিয়ে বলে, দেখ রীতা, তোর ছেলের কাণ্ড দেখ। সবাই মেহুলের ইশারা দেওয়া হাতের দিকে চাইল। তার সাথে তাল মিলিয়ে হাসলো সবাই। বাচ্চাটা কেবিনের ভেতর কি এত দেখছে? মেহুল তার দিকে এগিয়ে যায়, পেছনে দাঁড়িয়ে সেও সারাজের মতো ভেতরে উকি দেয়। বিশেষ কিছু দেখতে পারে না সে। সারাজের পাশে আস্তে করে বসে, প্রশ্ন করে। ছেলেটা হকচকিয়ে ফেরে, পরে নিজেকে স্বাভাবিক করে দুঃখী দুঃখী গলায় বলে, মা দেখো, এ বাবুটা কত কাঁদছে, ওকে কেউ আদর করছে না কেন? ওর মা বাবা কোথায় মা? মেহুল এতক্ষণ ব্যাপারটা খেয়াল করে।
হ্যাঁ, কেবিনের একটা খালি বেডে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা গলা ছিঁড়ে কেঁদে যাচ্ছে, অথচ আশেপাশে তার কেউ নেই। কারোর কানেই কি বাচ্চাটার কান্না যাচ্ছে না? বাচ্চাটার মা বাবা কোথায়? মেহুল কেবিনটা ভালোভাবে খেয়াল করে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। অদ্ভুত তো। মেহুল কেবিনের ভেতর এগিয়ে যায়, তার পেছন পেছন সারাজও যায়। তাদের ভেতর ঢুকতে দেখে বাকি সবাইও কেবিনের দিকে আসে। মেহুল বেডের সামনে গিয়ে দাঁড়ায়। দুগ্ধ শিশুটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ভয়ঙ্কর লাল করে ফেলেছে, তাও তার কান্না থামছে না। মেহুলের তাকে দেখে বড্ড মায়া হয়। সে সযত্নে কোলে তুলে দেয় বাচ্চাটাকে। তখন পেছন থেকে সারাজ তার ওড়নায় টান দেয়। মেহুল ঘুরে যাইতেই সে ফোকলা দাঁতে হেসে বলে, নিচে নামাও, আমিও একটু দেখি। মেহুল মুচকে হেসে হাঁটু ভেঙে সারাজের সামনে বসে। সারাজ আপ্লুত চোখে বাচ্চাটাকে দেখে। এত ছোট শিশু সে আগে দেখেনি, এ যেন এক ছোট্ট পুতুল। সারাজ তার ছোট ছোট হাত এগিয়ে বাচ্চাটার চোখ মুখ মুছিয়ে দেয়, আদুরে গলায় বলে, থাক পুতুল, আর কেঁদো না। মেহুল চমকে তাকায়, হেসে বলে, ও পুতুল? সারাজ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তো, দেখো পুরো পুতুলের মতো। ছোট্ট একটা শরীর, কেমন তুলতুলে নরম ওর হাত পা। আমার বয়স ও ওর মতো একটা পুতুল আছে। ওর কথা শুনে মেহুল সহ বাকি সবাই হেসে ফেলে। মেহুল হাসতে হাসতে আবার বাচ্চাটার দিকে তাকায়। সেতক্ষণে খেয়াল করে বাচ্চাটা আর কাঁদছে না, ভেজা চোখে পিটপিট করে চেয়ে আছে। ওই মিষ্টি মায়া ভরা ছোট্ট মুখটা দেখে মেহুলের হৃদয়ে যেন বড্ড ব্যথিত হয়। সে দুহাত তুলে বাচ্চাটাকে নিজের গালের সাথে মিশিয়ে নেয়। বাচ্চাটাও কেমন যেন আদর পেয়ে মেহুলের কোলে একদম মিশে গিয়েছে। রাবির নিষ্পলক চেয়ে মেহুলকে দেখে। একটা ছোট্ট বাচ্চা পেলেই মেয়েটার হৃদয়ে যেন হুহু করে ওঠে, পুরোনো গা থেকে রক্ত ঝরে। সে দীর্ঘশ্বাস ফেলে। সেই সময় একজন নার্স ত্রস্ত পায়ে কেবিনে প্রবেশ করে। উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ে, আপনারা কি বাচ্চাটার পরিবারের কেউ? সবাই চমকে তাকায়। মেহুল কপালে গাঢ় ভাঁজ ফেলে বলে, না, কিন্তু বাচ্চাটার বাড়ির লোক কোথায়? ওর মা বাবা কোথায়? নার্সটা বিকৃত মুখে বিতৃষ্ণার সুরে বলল, আর বলবেন না, জন্ম দিয়ে মা উধাও এমন একটা দুধের শিশুকে রেখে কেউ কি পালিয়ে যায় বলুন? আজকাল মানুষের দয়া মায়া বলতে কিচ্ছু নেই। কালে শিশুটার জন্মের 2 ঘন্টা পর কেবিনে এসে দেখি বাচ্চা আছে, অথচ মা উধাও। হুলস্থুল লাগে হসপিটালে, মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে বাচ্চাটার পরিবারের কাউকে। তাই এই ফুটফুটে বাচ্চাটা এভাবে অনাহারে অবহেলায় এখানে পড়ে আছে। পুলিশকে জানানো হয়েছে, এখন ওনারা এসে একটা সিদ্ধান্ত নেবে। না জানি বাচ্চাটার ভবিষ্যৎ কেমন হবে। বড় মায়া হচ্ছে বাচ্চাটাকে দেখে। মেহুলের বুকটা কেমন যেন করে উঠল। এমন একটা বাচ্চাকে কেউ ফেলে রেখে কি করে চলে যেতে পারে? এত নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? সে বাচ্চাটাকে আরো বুকের সাথে মিশিয়ে নেয়। রাবিরের দিকে চেয়ে বিনা দ্বিধায় বলে ওঠে, আমি এই বাচ্চাটাকে দত্তক নিতে চাই, রাবি। রাবির বিহবল নির্বাক। এতদিন মেয়েটা নিজে থেকে দত্তক নিতে চাইছিল না। রাবির অনেকবার বললেও সে রাজি হয়নি। তার কাছে তো সারাজ ছিল, কিন্তু আজ হঠাৎ করেই মেয়েটার অভিব্যক্তি এভাবে বদলে কেন? মেহুল পুনরায় অধৈর্য গলায় বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? রাবির এগিয়ে গিয়ে বাচ্চাটার মুখপানে চাইল। বাচ্চাটার চোখ বুজা। মেহুলের দিকে চেয়ে বলল, আপনি কি নিশ্চিত মেহুল? মেহুল ঝোঁক গিলে পরপর মাথা ঝাঁকালো। রাবির তপ্ত শ্বাস ছাড়ল। নার্সের দিকে চেয়ে বলল, বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট নেব, আপনি ডক্টরের সাথে কথা বলুন। নার্স খুশি হয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। রীতা এসে মেহুলের কাঁধে হাত রাখে। মেহুল ভেজা স্বরে বলে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি রীতা? রীতার ঠোঁট ছাড়িয়ে হাসে। তাকে আশ্বস্ত দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। দুদিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে মেহুল আর রাবির। আজ থেকে তারা এই বাচ্চার আইনানুক বাবা মা। তারা বাড়িতে প্রবেশ করতে রাবিরের মা এগিয়ে এলেন। বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, সেই তো বাচ্চা দত্তক নিলে, তাহলে এই 6 বছর এত অপেক্ষা করার কি দরকার ছিল? তার প্রশ্নের কোনো জবাব দেয়নি কেউ। তবে ভদ্রমহিলা দারুণ সুন্দরভাবে বাচ্চাটাকে মেনে নিল। কোলে নিয়ে অনেক আদর করল, ভালোবাসায় ভরিয়ে দিল ছোট্ট শরীরটাকে। তারপর হেসে প্রশ্ন করলেন, তা বাবুর নাম কি রাখবে? পুতুল,
ওর নাম পুতুল, আমার পুতুল। পেছন থেকে ছুটে এলো সারাজ, খুশিতে হাত তালি দিতে দিতে বলল, মা ও আমার পুতুল। তার কর্মকাণ্ড দেখে সবাই হেসে ফেলল। রীতা এসে মিহুলের পাশে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে আমার ছেলের বউ চলে এসেছে। মিহুল চমকে তাকায় তার দিকে, পরে আবার সারাজ আর ছোট্ট পুতুলকে দেখে। হঠাৎ কি ভেবে যেন চকচক করে ওঠে তার চোখ। সত্যিই কি বাচ্চাটা তার সারাজের পুতুল?